বাজে, এখন কটা বাজে রে বাবাই? হ্যাঁ, 1:30, মানে দুপুর। এখন আর গুড মর্নিং বলার মানে কোনো সুযোগ নেই আমার কাছে, গুড নুনই হবে। সুতরাং গুড নুন মাই ফ্রেন্ডস। কালকের দিনের ঘটনার পরে আজ হচ্ছে সেকেন্ড ডে। কালকে তোমাদের সাথে সব কিছু মোটামুটি বললাম, সব মনে না থাকলেও যেগুলো আমার মনে ছিল 3 বছরে সেইগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এইবার এখন মানে এই মতো পরিস্থিতিতে আমি তোমাদের একটাই কথা বলবো যে কেউ যেন আমার মতো ভুল করো না। মানে মানুষ না চিনে যেন মানে তার গলায় মালাটা দিতে যেও না কেউ। মানে তাকে অন্তত বোঝার জন্যে 2-5 বছর সময় নিও, মানে রিলেশনশিপটা দেখার জন্যে যে সে কতটা তোমাকে বিশ্বাস করে, কতটা ভরসা করে, এইগুলো দেখার জন্যই সময়টা নিও। আর এই যে মেশিন, এখানেই আমার মা হচ্ছে সেলাই করে, মানে আমার মা আর কি সেলাইয়ের কাজ করে। মানে এমন কোনো ব্লাউজ নেই কিংবা এমন কিছু নেই যে সেই ডিজাইনটা আমার মা পারে না। মানে কি বলবো নিজের মা সম্পর্কে, মানে সমস্ত রকম ডিজাইন সে পারে। মানে মা এখন আর কি সবার তো হচ্ছে সব কিছু নেয় না, যে যারা ডিজাইনার ব্লাউজ যারা আর কি করে ওই সেইগুলোই নেয়, মানে 2-4টে। মানে কাস্টমার এখন মানে হাতে গোনা আর কি, যারা মাকে ছাড়া আর কি চলবেই না যাদের, তাদের। আর এখন আমার মা একা হাতেই সব কিছু করে। আমার দিদি হচ্ছে হাটে গিয়েছে, আমার মা এখন রান্না করছে। ওই যে আমাদের রান্নাঘর পিছনে, ওই রান্নাঘরে আমার মা এখন রান্না করছে। আর আমাদের এই যে তোমাদের ওই বলছিলাম না যে গ্লোভসের গেটে লাথি মেরেছে, এই যে এই গ্লোভসের গেট এখানে মেরেছে লাথি। মানে কি বলবো যে একটা মানুষ মানে কতটা অমানুষ হলে এটা করতে পারে সত্যি জানি না। আর এই ঘর, এই যে আমার মেয়ে শুয়ে আছে খাটে, এই ঘরটায় আমরা তোমাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করি, মানে শুনলে হয়তো তোমাদের হাসি পাবে। এ মামাই একটু ওর কাছে যা, মামাই ওর কাছে যা। শুনলে হয়তো তোমাদের হাসি পাবে যে মানে আমার শাশুড়ির সব থেকে বড় গুণ কি জানো? মানে বলতে গিয়ে আমারই হাসি পাচ্ছে। আমি আর আমার বর যখন কথা বলতাম আর কি ওই বাড়ি শ্বশুর বাড়ি, তখন মানে কিভাবে আমাদের কথার মধ্যে ঢুকে যেত। মানে ওনাকে কিন্তু ডাকা হতো না, উনি ধরো কিছু একটা বিষয়ে আমরা কথা বলছি, কথা কাটাকাটি হয়তো হচ্ছে, তার ভিতরে হঠাৎ করে ঢুকে যাবে। হঠাৎ করে ঢুকে গিয়ে আমায় কি বলতে শুরু করবে যেন, যে তোমার কোনো যোগ্যতা নেই। মানে যেহেতু আমি MA কমপ্লিট করেছি এডুকেশনে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, আর বিএড করেছি এই আলহেরা কলেজ টাকিতে, ওখান থেকে। এইবার MA পাস করে বিএড করে মানে এখনও বসে রয়েছি। মানে আমি নেট সেট আর কি দিতাম পিএইচডির জন্যে, কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমার স্কোর আসতো 130 কি 120 এইরকম ধরনের, মানে পাসটা আমি করতে পারিনি। আর যখন আমি হচ্ছে মানে ব্যাচেলার না, মানে বিয়ের আগে আমি চাকরি পেয়েছিলাম ওই পুলিশে, মানে চাকরিও বলা ভুল, মানে আর কি সিলেক্ট হয়েছিলাম, কিন্তু আমার হাইট হচ্ছে কি বলে 160 দরকার ছিল, আমার হচ্ছে 157 ছিল, মানে 3 ইঞ্চি এর জন্যে। আর ওবিসি তো আমি, সেই জন্যে আর কি আমার হয়নি মানে সিলেকশনটা। এবার ওই একটা চাকরি পেয়েছিলাম, মানে আবার চাকরি বলছি সরি,
ওই জিনিসটা, কিন্তু সে তো আর হলো না। এইবার নেট সেটের পিছনে মানে এত দৌড়াতাম যে কি বলবো। আমি ওই বাড়ি থাকতে আমি তো আর কি এই ব্লগটা শুরু করিনি। ব্লগ যদি শুরু করতাম তাহলে হয়তো মানে বোঝাতে সুবিধা হতো যে আমি কতটা পরিশ্রম করেছিলাম। মানে ওই বাড়ি যখন একা থাকতাম তখন আলু ভাতে ভাত খেয়ে ওই ছোট ঘরের ভিতরে মানে দরজা বন্ধ করে আমি পড়তাম শুধু। মানে যখন আর কি আলাদা থাকতাম, একসাথে যখন থাকতাম তখন তো রান্না বান্না সমস্ত কিছুই আমার করতে হতো। এইবার আলু ভাতে ভাত খেয়েও পড়েছি, কিন্তু আমার কপাল দোষে বলো ভাগ্য দোষে বলো মানে নেটে তো আমি কি বলবো, পরীক্ষাটা দিতে গিয়েছি কলকাতায় 3-4বার আমি নেট দিয়েছি, কিন্তু আমার পাস হয়নি। আর সেট আমি এই মানে বাচ্চা পেটে করে নিয়ে আমি গিয়েছি সেট দিতে ট্রেনে করে, মানে আমার হাজব্যান্ড আর আমি, কিন্তু সেখানেও হয়নি। সেখানে আমার মার্কস এসেছিল হচ্ছে 134, সুতরাং 134-এ তো আর পাস করা সম্ভব না সেটে, সেও হয়নি। সেই জন্য আমি আর মানে আমার আর কি বলবো কোনো মানে আমি ফেড আপ হয়ে গিয়েছি। আমি আর ফর্মই ফিল আপ করিনি, মানে নেটেরও করিনি আর সেটেরও করিনি। সেটের ফর্ম ফিল আপ এখন হচ্ছে না আপাতত, কিন্তু আমি করিনি। এবার আবার শুরু করব, বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দেব, কারণ জীবন তো থামিয়ে রাখলে চলবে না। যে আমার কথা ভাবলোই না, যার কাছে আমি বেঁচে থাকি কি মরে যাই তার কোনো গুরুত্বই নেই, সেই তার জন্যে আমি কান্নাকাটি করে কেঁদে কী হবে। যে আমার কথা মানে আমার মুখের কথা যে বিশ্বাসই করে না, মানে আমরা যে এক ঘরে থাকলাম তার কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই কেন বলছি, কারণ আমি শুনেছি ছোটোবেলায়, মানে ছোটোবেলায় বলতে শুনে থাকি আমরা সবাই যে এক ঘরে না থাকলে নাকি মানুষ চেনা যায় না। কিন্তু আমি এই 3 বছর ওর সাথে থেকে ওকে আমিও চিনতে পারিনি, দুর্ভাগ্যবশত ও আমাকেও চিনতে পারিনি। মানে অ্যাকচুয়ালি আমরা কেউ কাউকে চিনতে পারিনি। মানে হয়তো আমার মেয়েটা 5 বছর কি 10 বছর পরে যদি হতো, এই 3 বছরের মাথায় না হয়ে, তাহলে হয়তো আমরা কেউ কাউকে চিনতেও পারতাম না। আর এই যে ঘটনাগুলো এখন ঘটছে সেই ঘটনাগুলো আর কি ঘটতো 5 বছর পরে, মানে যখন আর কি আমার মেয়েটা হতো। মানুষ তো মানুষের স্বরূপ চেপে রাখতে পারে না, মানে সেইটা তোমার কিছু না কিছু করে সেটা চলেই আসবে সামনে, তাই না? স্বরূপ কোনো দিন তো চেপে রাখা যায় না, না? মানে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত, মানে এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। আমার মার দিকে তো আমি তাকাতে পারি না, মানে আমি কি বলবো বলে। স্বপ্ন ছিল যে একটা চাকরি বাকরি পেয়ে তারপর মানে লাইফটা সেটেল করার, কিন্তু ওর পড়াশুনো দেখে ও তখন আমার সাথে এত মানে এভাবে কথা বলেছে, এইসব দেখে মানে আমাদের সম্পর্কটা আর কি 2-3 মাস 4 মাস তারপরেই আমরা বিয়ে করি। মানে সেটাই বড় ভুল যে আমি ওকে না চিনে ওঠার আগেই বিয়েটা করে ফেলেছি। আমি কি করে জানবো? এবার ওর ছিল বিয়ের বড্ড বেশি তাড়া ছিল, আর আমার হাজব্যান্ড আমার থেকে 10 বছরের বড়, 10 বছর পুরোপুরিভাবে। মানে আমি কি বুঝতাম যে 10 বছর বড় একটা এজেড পার্সন যদি আমার লাইফ পার্টনার হয় তো ঠিক আছে, মানে অন্তত কি বলবো, অন্তত সে আমাকে বুঝবে, কিংবা সে তার ধৈর্য সমস্ত কিছু তার থাকবে, অন্তত আমার কথাটা শোনার মতো ধৈর্যটুকু তো থাকা উচিত যে আর কি ওয়াইফ হবে তার। কিন্তু তার ভিতরে সেটা বিয়ের পরপরই টের পাই, তার ভিতরে সেটা ছিল না। এবার এতটাই এইরকম মানে হিংস্র আমি কিভাবে জানবো? মানে সম্ভব নাকি জানা যে একটা মানুষ যদি তার মানে
রিয়েল স্বভাবটা না বার করে তুমি কি টেনে বার করতে পারবা? পারবা না তো, না? আমার দ্বারা সম্ভব হয়নি। আর ওই যে ওর মার ওই কথা, মানে সংসার ভাঙতে এসছে, সংসার হবে না আমার দ্বারায়, ওই কথাটাই না মানে মনে হয় বড্ড বেশি এফেক্টেড। আর আমাদের সমস্ত কথার ভিতরে ওর মা ঢুকে যাবে, সমস্ত কথার ভিতরে, মানে ছোট দিয়ে হোক বড় দিয়ে হোক, সব কথার ভিতরে ওর মা ঢুকে যায়। মানে ছেলে বউয়ের যে পার্সোনাল মানে একটা স্পেস, সেটা কখনোই পাইনি, কখনোই দেওয়া হয়নি এই 2 বছর। আর এখানে মোটামুটি তো কম বেশি মিলিয়ে 1 বছর আমি বাচ্চা হওয়ার কারণে ছিলাম এখানে। আর একটা গুণ আছে, কী গুণ জানো? সমস্ত কিছু মানে যে বাসনপত্র সব ঘরের মধ্যে নিয়ে রেখে দাও, মানে ঘরে তো আমি ঢুকতে দিতই না, ঘরের ভিতরে মিক্সচার মেশিন টেশিন কিছু আমরা ব্যবহার করতে দিত না। ফ্রিজ ছিল, কিন্তু ফ্রিজ কোনোদিন চালাবে না, মানে ফ্রিজে আমাকেও কিছু রাখতে দিত না, আর ফ্রিজ চালাতেও না, না চালিয়ে চালিয়ে সে ফ্রিজ খারাপ হয়ে গিয়েছে। তার মানে কি, মানে আমাকে ফ্রিজ ইউজ করতে দেওয়ার ইচ্ছা না। হয়তো ওদের মানে আমার মা বাবা আর কি আমার বিয়েতে যা যা দিয়েছে, হয়তো তার থেকে বেশি কিছু পাওয়ার আশা ছিল। হয়তো যদি ফ্রিজ এসি সব কিছু দিত, মানে ডাউরি যেটা বলে, পণ, সেটা যদি দিত, তাহলে হয়তো আর এরকমটা হতো না আমার সাথে, আমার এটা মনে হয় আর কি। এখন কি বলবো, এখন মনে হচ্ছে মানে জীবনটা এবার নতুন করে শুরু করতে হবে, মেয়েকে মানুষ করা, বড় করা একটা। হ্যাঁ, আমার এখনো সরকারি চাকরি পাওয়ার বয়স আছে, সরকারি চাকরি পাওয়ার বয়স এখনো আছে, সেহেতু পড়াশুনো করে একটা চাকরির হচ্ছে মানে চেষ্টা তো করতেই হবে না, নিজেকে তো নিজের জন্য বাঁচতে হবে, মেয়ের জন্য বাঁচতে হবে, আমার মা আছে তার জন্য বাঁচতে হবে। আর আমি হচ্ছে আর কি কলেজ পাশ করার পরে মানে ওই কালীনগর কলেজে আমি পড়তাম, মানে এটাই আমার জীবনের মহা সমস্যা, মানে মুশকিলের ব্যাপার যে আমি কালীনগর কলেজে পড়তাম, তো সেহেতু গ্রামগঞ্জে আমার একটা অভিজ্ঞতা ছিল যেহেতু 3 বছরের, সেহেতু সেই অভিজ্ঞতায় আমি বিয়েটা কালীনগরেই করলাম। মানে এটা আমার জীবনে বড় ভুল। ভেবেছিলাম কালীনগরকে আমি চিনি, জানি, এখানকার মানুষজন সহজ সরল হয়, স্বাভাবিক হয়, মানে এরকম অস্বাভাবিক কিভাবে জানবো? আমি তো মারদাঙ্গা করতে কখনো যাইনি, মারদাঙ্গা তো কেউ করতে একটা মেয়ে যায় না, না শ্বশুরবাড়ি। এবার তাকে যদি কোনোদিন মানিয়ে না নেওয়া হয়, সে কিভাবে কী করবে? এবার যেটা বলতে চাচ্ছিলাম, আমি কলেজে যখন আর কি কলেজটা শেষ করি, তখন আমি রাইসে ভর্তি হই, মানে বসিরহাটে ওই ময়লা ফলার ওখানে রাইস হয়েছিল আমাদের, সেখানে আর কি আমি পড়তাম। 30,000 টাকা দিয়ে, মা দিয়েছিল টাকাটা, 30,000 টাকা দিয়ে আমি রাইসে ভর্তি হই। সেই ভর্তি হওয়াকালীনই আর কি এই পুলিশের ওইটা আর কি পাশ করেছিলাম, কিন্তু সে তো হলো না, সে তো আর বলে লাভ নেই। আর IBPS দিয়েছিলাম রেলের, কিন্তু আমার পাশ হয়নি, মানে দুর্ভাগ্যবশত এখন বলতে হচ্ছে, মানে আমার দুর্ভাগ্যটা এতটাই ছিল যে তখন যে আমি আমার জীবন মরণ দিয়ে পড়বো সেটা আমি কোনোদিন পড়িনি, সেই জন্য আমার পাশও হয়নি। যদি আমি পড়তাম আমার পাশ হতো, পড়িনি, পাশ হয়নি, যেরকম কর্ম করেছি সেরকম ফল, তাই না? সেটা যে এইভাবে মানে ভুগতে হবে আমাকে, সেটা তো বুঝতে পারি না যে এইরকমভাবে ভুগতে হবে। এবার আজকে হচ্ছে পিছনের কথা ভেবে আর লাভ নেই, কিন্তু জানি না যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কি আছে কপালে, কারণ ওরা তো যখন তখন এসে হাঙ্গামা করে। আর ওই যে বলছিলাম না যে সেই পিন্টুদার বাবলু এসে বসেছিল, ওই বাবলু হচ্ছে মানে ও যে এত বাজে গুন্ডা, খুনি গুন্ডা, ও খুন করতে পারে মানুষকে, ওই খুনি গুন্ডা, মানে ও বলেছে নাকি আমাদেরকে এসে মারধর করবে সবাইকে। এইবার
মানে ট্রমাটাইজড হয়ে রয়েছে। হ্যাঁ, একটা চিঠি দেওয়া হয়েছে এক জায়গায়, কিন্তু থানায় ডায়েরিটা এখনও করা হয়নি, ডায়েরিটাও করতে হবে। এইভাবে তো আর প্রাণ হাতে করে নিয়ে তো আর বসে থাকতে পারি না, না। মানে জীবনে সব কিছু উল্টোপাল্টা হয়ে গিয়েছে আমার। মানে শারীরিক কন্ডিশনও খারাপ। মানে সকালে আমি হচ্ছে মানে আর কি আসতে পারিনি, তার কারণ আগের দিন রাত্রিরে মানে কালকে রাত্রিরে এসে ঘুমিয়েছি 3টের দিকে ঘুমিয়ে এসে সকালবেলা দেখি ঘাড় মাথা এতটা ব্যথা করছে, সে আর আমি ক্যামেরার সামনে আসিনি। কী করে আসবো, আগে তো শরীরটা একটু সুস্থ হবে তারপরে। এবার এখন একটুখানি মানে সুস্থ হয়েছি আমি এখন, তাই এই কথাগুলো বলছি। কি করব, মানে নিজের মনের কথা বলার জন্য কিছু তো একটা মানে কাউকে তো প্রয়োজন। কাকে বলবো আমি যে আমার মানে রক্ষক সেই ভক্ষক হয়ে উঠেছে আজকে। সুতরাং আমার কোনো বন্ধুকে বলবো, বলবে মানে আমাকে কিছু না বলুক, যে আমার ব্যর্থতার গল্প কারই বা ভালো লাগবে। হ্যাঁ, সাকসেসের গল্প ভালো লাগে শুনতে, কিন্তু ব্যর্থতার গল্প তো ভালো লাগে না, না। এখন কি বলবো কি না বলবো সবই আমার মানে সব একসাথে তো আসলে মানে জীবনের এই যে বাজে ঘটনাটা সব একসাথে হলো তো। এখন তো সিজারের যদি মানে শরীরটা যদি আমার সুস্থ থাকতো তাও একটা, শরীরই তো অসুস্থ। মানে বেশি কথা বললে ঘাড় ব্যথা করে, এখন বেশি কথা আর বলতে পারি না। আর প্রথম থেকে টেনশন নিয়ে আর টেনশন নেওয়ার মতো না শারীরিক কন্ডিশন আমার আর নেই। এখন প্রধান লক্ষ্য শরীরটাকে সুস্থ করা। শরীর সুস্থ না হলে কোনো কাজ, কোনো মানে চাকরি বাকরি বা কোনো কাজ কিছুই তো পাবো না, কোনো কিছুই পাবো না। মানে সুতরাং আগে শরীরটা সুস্থ করতে হবে। আর আজকে তো মানে শুনছিলাম যে এই হাওয়া দিচ্ছে, দেখো আজকে তো শুনছিলাম নাকি আমফানের থেকেও নাকি বেশি জোরে ঝড় হবে। সেই জন্য এই যে পেপারটা নিয়ে রেখেছে গেটের কাছে, সে পেপার ঝপঝপ করে পেপারের শব্দ হচ্ছে। বাইরের কন্ডিশন খুব খারাপ, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে দেখো বাইরে সমানে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আবার পরে কথা হবে, এখন রাখছি। এখন খাবো, ভাত খাবো, অল্প দুটো খেতে তো হবে না, না খেলে তো আর কেউ দেখতে আসবে না, না আমাকে। বেঁচে থাকলাম কি মরে গেলাম। ঠিক আছে, তোমরা ভালো থাকো, এখন রাখছি।